প্রতিটা অ্যাক্সিসের ক্ষেত্রে হাইপোথ্যালামাস পিটুইটারি কমন ফর্মে থাকে, কিন্তু তার সঙ্গে ফাইনাল যে গ্ল্যান্ডটা অ্যাটাচ হয় সেই গ্ল্যান্ডের ওপর বেশ করে অ্যাক্সিস গুলো চেঞ্জেবল হয়। যখন এই যে অ্যাক্সিসটা ফর্ম করে হাইপোথ্যালামাস পিটুইটারি আদার্স কোনো গ্ল্যান্ড, এরা কম্বাইন্ড হয়ে যে কন্ট্রোলিং অ্যাক্সিস তৈরি করে, সে কন্ট্রোলিং অ্যাক্সিসটাকে আমরা বলি হাইপোথ্যালামিক। এটাকে আমরা বলি হাইপোথ্যালামিক, মানে হাইপোথ্যালামাস থেকে টার্মটা আসে। পিটুইটারি আর একটা নাম হচ্ছে হাইপোফাইজিয়াল গ্ল্যান্ড, তাই এটাকে আমরা বলি হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল হাইপো হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল, মানে থ্যালামাস থেকে হাইপোথ্যালামিক টার্মটা এলো, হাইপো পিটুইটারি থেকে হাইপোফাইজিয়াল টার্মটা এলো। এর সঙ্গে স্পেসিফিক কোন গ্ল্যান্ড অ্যাটাচ হচ্ছে সেই অনুযায়ী অ্যাক্সিসের নাম হয়। তাহলে প্রতিটা অ্যাক্সিসের ক্ষেত্রে হাইপোথ্যালামাস আর হাইপোফাইজিয়াল এই টার্মটা কমন। এর সঙ্গে যে যে গ্ল্যান্ডের সিক্রেশনটা রেগুলেট হয় সেই গ্ল্যান্ডের নাম অনুযায়ী অ্যাক্সিসের নামকরণ করা হয়। যদি এখানে গোনাড হয় তাহলে বলবো হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল গোনাডাল অ্যাক্সিস, গোনাডাল অ্যাক্সিস। এই অ্যাক্সিসটাকে বলা হয় হাইপোথ্যালামাস পিটুইটারি আর গোনাড, এদের মধ্যে ইন্টার কানেকশন হয়ে যে কন্ট্রোলিং অ্যাক্সিস তৈরি হয় সেই অ্যাক্সিসটাকে আমরা বলি হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল গোনাডাল অ্যাক্সিস। গোনাডের জায়গায় যদি এখানে গোনাড না হয়ে সাপোজ ধরলাম এখানে হলো থাইরয়েড গ্ল্যান্ড, তখন এর নাম কি হবে? হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল থাইরয়েড অ্যাক্সিস। এটা না হয়ে এখানে হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তখন নামটা কি হবে? হাইপোথ্যালামাস হাইপোফাইজিয়াল অ্যাড্রিনো অ্যাক্সিস। মানে হরমোনের সিক্রেশন বা হরমোন, ব্লাডে হরমোন লেভেল মেনটেন বা রেগুলেশনে কতগুলো কন্ট্রোলিং অ্যাক্সিস পার্টিসিপেট করে। এই অ্যাক্সিস গুলো জেনারেলি হাইপোথ্যালামাস হাইপোফাইজিয়াল অ্যাক্সিস হয়। এই হাইপোথ্যালামাস হাইপোফাইজিয়াল অ্যাক্সিসটা ভ্যারিয়েবল অ্যাকর্ডিং টু স্পেসিফিক গ্ল্যান্ড। যদি এখানে এই গ্ল্যান্ডটা আমার গোনাড হয় তখন নামটা কি হবে বললাম? গোনাডাল অ্যাক্সিস। গোনাড আমাদের দুই ধরনের হয়, টেস্টিস কিংবা ওভারি। আমি সাপোজ ধরলাম এখানে টেস্টিস কথাটা বলছি, যখন টেস্টিস হবে তখন এই অ্যাক্সিসের নাম কি হবে? অ্যাক্সিসটা কিন্তু হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল গোনাডাল অ্যাক্সিস, কিন্তু যখনই আমি টেস্টিস করব সেটাকে আরো প্রপারলি আইডেন্টিফাই করতে গেলে এটাকে আমাকে নাম দিতে হবে টেস্টিকিউলার অ্যাক্সিস। আমি গোনাডালটাকে কেটে দিয়ে তখন এটাকে আমরা বলবো টেস্টিকিউলার অ্যাক্সিস, এটাকে বলবো টেস্টিকিউলার অ্যাক্সিস। তাহলে হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল টেস্টিকিউলার অ্যাক্সিস কি? এটা হচ্ছে এক ধরনের হরমোন রেগুলেটরি অ্যাক্সিস। যেহেতু টেস্টিস গ্ল্যান্ড আছে তাহলে এটা কোন ধরনের হরমোনের রেগুলেটরি অ্যাক্সিস হবে? অবশ্যই টেস্টোস্টেরন। এটা মেনলি টেস্টোস্টেরন রেগুলেটরি অ্যাক্সিস। তাহলে হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল টেস্টিকুলার অ্যাক্সিস মানে হচ্ছে ব্লাড টেস্টোস্টেরন লেভেল মেনটেনে এর রেগুলেটরি অ্যাক্সিসটাই হলো হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল টেস্টিকুলার অ্যাক্সিস। তাহলে প্রথম কথা হচ্ছে হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল টেস্টিকুলার অ্যাক্সিসটা কি? এটা হচ্ছে অন টাইপ অফ কন্ট্রোলিং সিস্টেম অফ testosterone hormone in male reproductive system in male body. Here involve hypothalamus, pituitary and testis sequentially. এই যে অ্যাক্সিসের মধ্যে সিকুয়েন্সিয়ালি পার্টিসিপেট করে হাইপোথ্যালামাস, পিটুইটারি অ্যান্ড টেস্টিস। তাহলে
হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল টেস্টিকুলার অ্যাক্সিস মানে কি? এই টার্মটা কি বোঝা গেল? কথাগুলো বলা হলো তার মধ্যে হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল টেস্টিকুলার সিস্টেমটা কি? তিনখানা পয়েন্ট এতক্ষণ অবধি বলা হলো। একটা কথা হলো হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল টেস্টিকুলার সিস্টেম অ্যাক্সিস, এটা হলো এক ধরনের হরমোন রেগুলেটরি সিস্টেম। 2 নম্বর, কোন হরমোন? টেস্টোস্টেরন হরমোন রেগুলেটরি সিস্টেম বা অ্যাক্সিস। এখানে কারা কারা ইনভলভ হয়? হাইপোথ্যালামাস, পিটুইটারি অ্যান্ড টেস্টিস। হাইপোথ্যালামাস, পিটুইটারি অ্যান্ড টেস্টিস এরা জেনারেলি এর মধ্যে ইনভলভ হয়। ওকে, তাহলে এবার আসছি এই অ্যাক্সিসের ডিটেলসে। অ্যাক্সিসটা ফর্ম হয় কি করে? অ্যাক্সিস ফরমেশনের ক্ষেত্রে বললাম অ্যাক্সিসে ইনভলভ থাকে হাইপোথ্যালামাস, পিটুইটারি আর টেস্টিস। এই অ্যাক্সিস ফার্স্ট টাইম অ্যাক্সিস ফর্ম হয় এখানে হাইপোথ্যালামাস, পিটুইটারি আর টেস্টিস এরা ইন্টার কানেক্টেড হয়ে অ্যাক্সিসটা ফর্ম করে। কিভাবে অ্যাক্সিসটা ফর্ম করে? হাইপোথ্যালামাসের সঙ্গে টেস্টিস কানেক্টেড হয়, না পিটুইটারির সঙ্গে হাইপোথ্যালামাস কানেক্টেড হয়, না হাইপোথ্যালামাসের সঙ্গে পিটুইটারি কানেক্টেড হয়, না টেস্টিসের সঙ্গে হাইপোথ্যালামাস কানেক্টেড হয়। অ্যাকচুয়াল কানেকশনটা কি হয় সেই কানেকশনটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে প্রথমে বললাম হাইপোথ্যালামাস হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল টেস্টিকুলার অ্যাক্সিস কি, তার কাজ কি, তার মধ্যে কারা কারা ইনভলভ থাকে। এরপরে বলছি এই অ্যাক্সিসটা ফর্ম হয় কি করে। এখানে হাইপোথ্যালামাস নর্মালি হাইপোথ্যালামাস থেকে জিএনআরআইচ বলে এক ধরনের মেটেরিয়াল রিলিজ হয়। হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ রিলিজ হয়। সেই জিএনআরএইচ কি করে? পিটুইটারি থেকে পিটুইটারি সিক্রেশনকে অ্যাক্টিভেট করে। হাইপোথ্যালামাস পিটুইটারিকে অ্যাক্টিভেট করে থ্রু জিএনআরএইচ সিক্রেশন। প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ জিএনআরএইচ? জিএনআরএইচ কি? হাইপোথ্যালামাস থেকে যে জিএনআরএইচ রিলিজ হয়, যে জিএনআরএইচ পিটুইটারিকে অ্যাক্টিভেট করে, এই জিএনআরএইচটা অ্যাকচুয়ালি কি? জিএনআরএইচটা হলো অ্যাকচুয়ালি নিউরোট্রান্সমিটার। জিএনআরএইচ হলো এক ধরনের নিউরোট্রান্সমিটার। এটা কোনো হরমোন নয়, বা সরি নিউরোট্রান্সমিটার ভুল বললাম, এটা হচ্ছে একটা নিউরো হরমোন। কারণ হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন ধরনের মডিফাইড নিউরন থাকে, প্যারাভেন্ট্রিকুলার নিউরন, আর্কিওট নিউরন, এগুলো সব নিউরন। নিউরনের নার্ভ এন্ডিং থেকে যে ট্রান্সমিটার রিলিজ হয়, যারা হরমোন হিসাবে কাজ করে তাকে আমরা বলি নিউরো হরমোন। তাহলে জিএনআরএইচ কি? জিএনআরএইচ ইজ এ অন টাইপ অফ না নিউরোট্রান্সমিটার না হরমোন। এরা হরমোনও না, নিউরোট্রান্সমিটারও নয়। এরা কি? নার্ভ এন্ডিং থেকে যে হরমোন রিলিজ হয় তাকে আমরা বলি নিউরো হরমোন। হাইপোথ্যালামাস থেকে যতগুলো হরমোন রিলিজ হয় সবগুলোই হচ্ছে নিউরো হরমোন। হাইপোথ্যালামাস থেকে কোনো নর্মাল হরমোন রিলিজ হয় না। তাহলে জিএনআরএইচ হলো অন টাইপ অফ নিউরো হরমোন। তাহলে হাইপোথ্যালামাস পিটুইটারির অ্যাক্টিভিটি কন্ট্রোল করে থ্রু জিএনআরএইচ সিক্রেশন। হেয়ার জিএনআরএইচ ইজ এ অন টাইপ অফ নিউরো হরমোন। আফটার অ্যাকশন অফ জিএনআরএইচ অন পিটুইটারি, পিটুইটারির ওপর জিএনআরএইচ অ্যাক্ট করার পর কি করে? পিটুইটারি থেকে পিটুইটারিকে এক্সাইটেড করে বা পিটুইটারি থেকে রিলিজ করায় দুটো টাইপের। পিটুইটারি কোনো নিউরন গ্ল্যান্ড নয়, পিটুইটারি হচ্ছে নর্মাল একটা গ্ল্যান্ড, সেলুলার গ্ল্যান্ড। এখানে কোনো নার্ভ সেল থাকে না। তাহলে এখানে এখানে পিটুইটারি থেকে যে হরমোনটা রিলিজ হয় এটা সিক্রেটারি সেল থেকে রিলিজ হয়। তাহলে এটা হবে স্পেশালি হরমোন, এটা কোনো নিউরো হরমোন নয়। তাহলে পিটুইটারি থেকে কি রিলিজ হয়? দুখানা হরমোন রিলিজ হয়। এই দুখানা হরমোনকে আমরা বলি কি?
একটাকে বলা হয় এলএইচ, আর একটাকে বলা হয় এফএসএইচ। তাহলে পিটুইটারি থেকে দুখানা হরমোন রিলিজ হয়, একটাকে বলা হয় এলএইচ, একটাকে বলা হয় এফএসএইচ। তাহলে আপনার জিএনআরএইচ অ্যাক্টিভিটি অন পিটুইটারি ট্রু হরমোন আর সিক্রেটেড এলএইচ অ্যান্ড এফএসএইচ। হ্যাঁ, তাহলে এখান থেকে এলএইচ আর এফএসএইচ টা সিক্রেটেড হলো। এলএইচ আর আপনার এলএইচ আর এফএসএইচ সিক্রেশন, এলএইচ এফএসএইচ সিক্রেশনের পরে কি হবে? আমরা পরের পার্টটা জানি, এলএইচ এফএসএইচ সিক্রেশনের পরে কি হয়। এলএইচ এফএসএইচ সিক্রেশনের পরে পুরো টেস্টিসের মধ্যে দুখানা সেল থাকে। একটা সেলকে আমরা বলি লেডিক সেল, লেডিক সেল, আর একটাকে আমরা বলি সার্টলি সেল। লেডিক সেল এর সেল মেমব্রেনে এলএইচ রিসেপ্টর থাকে। এখানে থাকে এলএইচ রিসেপ্টর, যেটা জি প্রোটিন কাপল রিসেপ্টর, আর এখানে থাকে এফএসএইচ রিসেপ্টর। এলএইচ ব্লাড, পিটুইটারি থেকে এলএইচ রিলিজ হওয়ার পর ব্লাডে যখন অটোমেটিক্যালি এলএইচ আর এফএসএইচ এর কনসেন্ট্রেশন বাড়তে শুরু করলো, যখন ব্লাডে বাড়তে শুরু করলো তখন এরা ঘুরতে ঘুরতে গিয়ে লেডিক সেলের রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে শুরু করলো। লেডিক সেলের রিসেপ্টরের সঙ্গে যখন আমার লেডিক সেলের রিসেপ্টরের সঙ্গে যখন আমার এলএইচ বাইন্ড করে, সঙ্গে সঙ্গে ভেতরে জিকিউ পাথওয়ে অ্যাক্টিভেট হয়। আপনার জিকিউ পাথওয়ে অ্যাক্টিভেশন, এরপরে সাইক্লিক এএমপি অ্যাক্টিভেট হয়। অ্যাক্টিভেট তো না, লেভেল বাড়ে। তারপরে পিকেসি হয়, পিকে এ হয়, সিনা। এ কি করে, এই সেলের মধ্যে যে স্টেরয়েড হরমোন সিনথেসিস যে মেকানিজম বা পাথওয়ে আছে, সেই স্টেরয়েড হরমোন সিনথেসিস পাথওয়েটাকে অ্যাক্টিভেট করে। এটা অ্যাক্টিভেট করে স্টেরয়েড হরমোন সিনথেসিস পাথওয়ে। স্টেরয়েড হরমোন সিনথেসিস অ্যাক্টিভেট হয়। তার জন্য কি হয়, টেস্টোস্টেরন সিনথেসিস হয়। টেস্টোস্টেরন সিনথেসিসটা বাড়ে। এই তো, এই হচ্ছে আমার লেডিক সেলের ওপর এলএইচ এর অ্যাক্টিভিটি। এফএসএইচ এর ক্ষেত্রে কি হয়, এফএসএইচটা সার্টলি সেলের মেমব্রেনে থাকে এফএসএইচ রিসেপ্টর, যে এফএসএইচ রিসেপ্টরটা আমার এখানে এফএসএইচ সার্টলি সেল মেনলি কি করে, সার্টলি সেলের ওপর যখন এফএসএইচ কাজ করে, এখানেও সেই জিকিউ পাথওয়ে অ্যাক্টিভেট হয়, সাইক্লিক এএমপি হয়। এখানেও একইভাবে জিকিউ পাথওয়ে
ও জি কিউ বলছি কেন, এটা তো জিএস। জিএস পাথওয়ে অ্যাক্টিভেট হয়, সাইক্লিক এমপি, পিকেএ, এরা কি করে, নিউক্লিয়াসের ওপর কাজ করে এবং একটা স্পেশাল টাইপের প্রোটিন সিনথেসিসকে এরা ইনহ্যান্স করে, ডিএনএ এর ওপর কাজ করে। বলছি, এফএসএইচ ব্লাডে আসার পর টার্গেট সেল সার্টলি সেলের মেমব্রেনে থাকা এফএসএইচ রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, বাইন্ড করার পর জিএস পাথওয়ে অ্যাক্টিভেশনের থ্রু দিয়ে পিকেএ তৈরি করে। সেই পিকেএ কি করে, সেই পিকেএ একটা স্পেসিফিক প্রোটিন সিনথেসিসকে ইনহ্যান্স করে। সেই স্পেসিফিক প্রোটিনটা হচ্ছে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। এরা এখান থেকে তৈরি করে অ্যান্ড্রোজেন বাইন্ডিং সিক্রেটারি প্রোটিন। এটা হচ্ছে সিক্রেটারি প্রোটিন, সবসময় ভেসিকিউলার ফর্মে থাকে। তাহলে ভেসিকিলের মধ্যে কিছু সিক্রেটারি প্রোটিন কন্টেইনিং ভেসিকল তৈরি হয়। এখানে সিক্রেটারি প্রোটিন কন্টেইনিং ভেসিকল তৈরি হয়। এই সিক্রেটারি প্রোটিনগুলোকে আমরা বলি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। যে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনগুলো কি হয়, এরপর সার্টালি সেল থেকে ফিউজ হয়ে এই যে এরা চলে আসে ইন্টারস্টেশিয়াল স্পেসে। এরা এখান থেকে চলে আসে কোথায়, ইন্টারস্টেশিয়াল স্পেসে। আফটার ফিউশন এরা চলে আসে ইন্টারস্টেশিয়াল স্পেসে। ইন্টারস্টেশিয়াল স্পেসে আসার পর কি হয়, ইন্টারস্টেশিয়াল স্পেসে আসার পর কি হয়, এবিপি, এবিপি কি করে, আমার সেমনিফেরাস টিউবুলের মধ্যে টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশনটা বাড়ায়। তাহলে এখান থেকে যে টেস্টোস্টেরনটা রিলিজ হয়, এখান থেকে যে টেস্টোস্টেরনটা রিলিজ হচ্ছে, সেই টেস্টোস্টেরনটাকে ইনটেক করাচ্ছে কে, এখান থেকে যে টেস্টোস্টেরনটা রিলিজ হচ্ছে, টেস্টোস্টেরন যে রিলিজ হচ্ছে, ধরলাম টেস্টোস্টেরন গুলো হচ্ছে এরকম টাইপের, যে টেস্টোস্টেরন গুলো রিলিজ হচ্ছে, সেই টেস্টোস্টেরন গুলো কি হয়, কম্বাইন্ড হয় উইথ অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। এরা কি হয়, কম্বাইন্ড হয় উইথ অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। অ্যান্ড ফাইনালি কি হয়, এরা টেস্টোস্টেরন কনসেন্ট্রেশন ইজ ইনক্রিজেস ইন সেমনিফেরাস টিউবুল। এরা সেমনিফেরাস টিউবুলের মধ্যে টেস্টোস্টেরন কনসেন্ট্রেশন বাড়ায়। ফাইনালি কি হয়, ফাইনালি testosterone level increases in seminiferous tubule. Testosterone level increases, testosterone level increases in seminiferous tubule. এই ওভারঅল চার্টটা আগের দিন করানো হয়েছিল। এই ফরম্যাটে যে টেস্টোস্টেরন রিলিজ হচ্ছে, তার 70% টেস্টোস্টেরন পিক আপ হয়ে যায় সেমিনিফেরাস টিউবুলের মধ্যে, 30% টেস্টোস্টেরন চলে আসে আমার সিস্টেমিক সার্কুলেশনে। তাহলে এখান থেকে সিস্টেমিক সার্কুলেশনে যে টেস্টোস্টেরন আসে সেটা 30%। এবার সিস্টেমিক সার্কুলেশনে টেস্টোস্টেরন লেভেল যদি 30 জায়গায় বেড়ে ধরলাম 50 হয়ে গেল, তার মানে কি বুঝতে হবে, যে ওভারঅল টেস্টোস্টেরন সিক্রেশন লেভেল 100 আছে না তার থেকে অনেক বেড়ে গেছে। আমি বলতে চাইছি, আমি সাপোজ যদি ধরি লেডিক সেল থেকে টেস্টোস্টেরন রিলিজ হলো 100,
তার মধ্যে আমি বলছি ম্যাক্সিমাম অ্যামাউন্ট টেস্টোস্টেরন লাইক 70% ট্রান্সপোর্টেড হয় সেমিনিফেরাস টিউবুলে ফর নার্সিং অফ স্পার্ম প্রোডাকশন। স্পার্ম প্রোডাকশনের বা স্পার্মাটোজেনেসিসের জন্য 70% টেস্টোস্টেরন পারমিট হয়ে গেল, বাকি 30% ব্লাডে ঘুরতে শুরু করলো। কারণ ব্লাডে নর্মালি টেস্টোস্টেরন লেভেল কম থাকে। এবার ব্লাডে যদি টেস্টোস্টেরন লেভেল 30 থেকে বেড়ে কোনোভাবে 50 হয়ে যায়, তার মানে সেটা কি ইন্ডিকেট করছে? বেড়ে গেছে। হয় হয় টেস্টেস দুটো সম্ভাবনা, হয় টেস্টোস্টেরন অল ওভার প্রোডাকশন লেভেল বেড়েছে, আর না হলে আমার এর মধ্যে সেমিনিফেরাস টিউবুলের মধ্যে ঢুকছে না টেস্টোস্টেরন। এই দুটো এই দুখানা সম্ভাবনা সম্ভাবনা এই সম্ভাবনা দুখানা তো। তাহলে যদি যদি কোনোভাবে ব্লাডে টেস্টোস্টেরন লেভেল বাড়ে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে এই এক্সেস টেস্টোস্টেরন কি করবে, একটা ফিডব্যাক স্টিমুলেশন দেবে হাইপোথ্যালামাসকে। এরা এবার নেগেটিভ ফিডব্যাক স্টিমুলেশন দেবে হাইপোথ্যালামাসকে যে আর টেস্টোস্টেরন রিলিজ করতে হবে না। এটা কখন? যখন টেস্টোস্টেরন লেভেল নর্মাল ব্লাড টেস্টোস্টেরন লেভেলের থেকে বেড়ে যাবে। যদি নর্মাল ব্লাড টেস্টোস্টেরন লেভেলের থেকে বেড়ে যায়, তখনই টেস্টোস্টেরন একটা ফিডব্যাক স্টিমুলাস ক্রিয়েট করবে কোথায়? হাইপোথ্যালামাসে। অ্যাজ এ রেজাল্ট আমার ওভারঅল জিএনআরএইচ লেভেলটা কমবে, সেখান থেকে পিটুইটারি অ্যাক্টিভেশন কমবে, ওভারঅল লেডিক সেল থেকে টেস্টোস্টেরন লেভেলটা কমবে এবং টেস্টোস্টেরন লেভেলটা আবার স্বাভাবিক অবস্থায় আসবে। এটুকু বোঝা গেল? আরেকটা কন্ডিশন হয়, ব্লাডে যদি টেস্টোস্টেরন লেভেল নর্মালের থেকে বেড়ে যায়, তখন স্পেসিফিক কিছু এনজাইমের প্রেজেন্সে টেস্টোস্টেরন আবার কনভার্ট হয়ে যায় কিছু ইন্টারমিডিয়েট কম্পোনেন্ট, যেমন এস্ট্রাডায়োলে কনভার্টেড হয়ে যায়। টেস্টোস্টেরন আবার এস্ট্রাডায়োলে কনভার্ট হয়, কিন্তু এস্ট্রাডায়োলে নর্মালি কনভার্ট হয় না। যখন টেস্টোস্টেরন লেভেল কম আছে তখনই টেস্টোস্টেরন কোনোদিনই এস্ট্রাডায়োলে কনভার্ট হয় না, কারণ এস্ট্রাডায়োলে কনভার্ট হওয়ার জন্য যে এনজাইম লাগে সেই এনজাইমের কেম ভ্যালু হাই। ওর জন্য যখনই টেস্টোস্টেরন লেভেলটা বেশি হয়, একমাত্র তখনই সেই কন্ডিশনেই এটা কনভার্ট হয়ে যায় এস্ট্রাডায়োলে। তখনই তারা কনভার্ট হয়ে যায় এস্ট্রাডায়োল। এই এস্ট্রাডায়োল কি হয়, এবার নেগেটিভ ফিডব্যাক ক্রিয়েট করে পিটুইটারিতে আর ক্রিয়েট করে হাইপোথ্যালামাসে। মানে মোট কথা টেস্টোস্টেরন লেভেল যখন বেড়ে যায় নর্মাল থেকে বেশি, সে ডাইরেক্ট করতে পারে হাইপোথ্যালামাসে। আবার যখন খুব বেশি বেড়ে যায়, তারা এস্ট্রাডায়োল ফরমেশনের মাধ্যমে আবার পিটুইটারি আর হাইপোথ্যালামাসের উপর ফিডব্যাক ক্রিয়েট করে ওভারঅল টেস্টোস্টেরন লেভেলটা কমায়। বল। হলো এটা দুটো। বল। আমি এখানে কথা বলি, সার্টালি সেল যখন ওভার এক্সপ্রেস হয়, এফএসএইচ খুব বেশি বেড়ে গেছে, এখানে মোর অ্যাক্টিভেট হয়ে গেছে, অনেক বেশি সাইক্লিক এমপি, অনেক বেশি পিকে হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে থেকে স্পেশাল এক ধরনের প্রোটিন তৈরি হয়, সেটা হচ্ছে ইনিভিন। নর্মালি ইনিভিন তৈরি হয় না, নর্মালি খালি এবিপি তৈরি হয়। যখন এটা মোর অ্যাক্টিভেট ফর্মে থাকে একমাত্র তখনই ইনিভিনটা তৈরি হয়। এবং যখনই ইনিভিন তৈরি হয়, ইনিভিন সার্টলি সেল থেকে আসে কোথায়? ইন্টারস্টেশিয়াল স্পেস, সেখান থেকে আমার ব্লাড ভেসেলে, এবং ব্লাড ভেসেলের থ্রু দিয়ে কন্ডাক্ট হয়ে এরা নেগেটিভ ফিডব্যাক ক্রিয়েট করে পিটুইটারি আর হাইপোথ্যালামাসে। কার নেগেটিভ ফিডব্যাক? এফএসএইচ সিক্রেশনের নেগেটিভ ফিডব্যাক। ইনিভিন এইভাবে এফএসএইচ সিক্রেশনটাকে রেগুলেট করে বা ডিক্রিজ করে। এই জায়গাটা ক্লিয়ার হলো? এই ফরম্যাটে কোশ্চেন আসে যে হাইপোথ্যালামাস হাইপোফাইজিয়াল টেস্টিকুলার অ্যাক্সিস কি? হোয়াট ইজ হাইপোথ্যালামাস হাইপোফাইজিয়াল টেস্টিকুলার অ্যাক্সিস? তারপরে আসে যে এর ফাংশনাল মেকানিজমটা কেমন?
এই অ্যাক্সিসটা কি করে কাজ করে, অ্যাক্সিসের মেকানিজমটা কি। ওকে, তার মানে এইটা বলার সময় আমাকে তিনটে ফরম্যাটে লিখতে হয়। ফার্স্ট ফরম্যাট হচ্ছে হোয়াট ইজ হাইপোথ্যালামাস হাইপোফাইজিয়াল পিটুইটারি অ্যাক্সিস। প্রথমে হচ্ছে ইন্ট্রো, আমি খাতার মধ্যে যদি ভাগ করি, ফার্স্ট কথা আসবে ইন্ট্রো। ইন্ট্রোর মধ্যে কি লিখবো, ইন্ট্রোর মধ্যে লিখবো hypothalamic hypophyseal testicular axis on type of controlling axis endocrine controlling axis by which blood testosterone level is maintained। এর মাধ্যমে ব্লাড টেস্টোস্টেরন লেভেলটা মেনটেন হয়। হেয়ার ইনভলভ hypothalamus pituitary and testis। In testis, Leydig cell and Sertoli cell play the major role in this axis generally। এই কথাগুলো হচ্ছে ইন্ট্রোডাকশনের গল্প। তো ইন্ট্রোডাকশনে আমি এই কথাগুলো খালি লিখবো যে হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল টেস্টিকিউলার অ্যাক্সিসটা কি, এটা কার কাকে কন্ট্রোল করে, এই অ্যাক্সিসের মধ্যে পার্টগুলো কি কি থাকে, আর অ্যাক্সিসের মধ্যে কোন 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 সেল মেজর রোল প্লে করে। এটা ইন্ট্রোতে গেল। এরপর আসবে এই ছবিটা, এই মেন ছবিটা এখানে, এবং এই ছবিটা আসবে, এই ছবিটা সাইডে দেব, এরকম জায়গায় ছবিটা থাকবে, এবং এখানে থাকবে নর্মাল অ্যাক্সিসের ইন্টার কানেকশন। নর্মাল অ্যাক্সিসের ইন্টার কানেকশন এখানে কি করে অ্যাক্সিসটা তৈরি হয়। ইন দিস অ্যাক্সিস হাইপোথ্যালামাস পিটুইটারির সঙ্গে কানেক্ট হয়, কি দিয়ে কানেক্ট হয়, নিউরো হরমোন জিএনআরএইচ। পিটুইটারি টেস্টিসের সঙ্গে কানেক্ট হয়, কি দিয়ে কানেক্ট হয়, এলএইচ এফএসএইচ। টেস্টিসের কোন পার্টের সঙ্গে এলএইচ কানেক্ট হয়, কোন পার্টের সঙ্গে এফএসএইচ কানেক্ট হয়। মানে মোট কথা আমাকে এখান থেকে এই অবধি পুরোটা বলতে হবে যে নর্মালি হাইপোথ্যালামাস ইন্টার কানেক্টেড হয় পিটুইটারিতে, পিটুইটারির সঙ্গে। হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ রিলিজ হয়, সেই জিএনআরএইচ কি করে পিটুইটারিকে অ্যাক্টিভেট করে টু সিক্রেশন অফ এলএইচ অ্যান্ড এফএসএইচ। এলএইচ অ্যান্ড এফএসএইচ জন্য একে অ্যাক্টিভেট করে। আফটার এলএইচ অ্যান্ড এফএসএইচ সিক্রেশনের পরে কি হয়, এলএইচ টেস্টিসের মধ্যে লেডিক সেলকে অ্যাক্টিভেট করে। আর এখানে সাইক্লিক এএমপি টেএমপি গুলো আমার ডেসক্রিপশন করার দরকার নেই, খালি এগুলো ছবিতে থাকবে, সব ডেসক্রিপশন করা যায় না। তাহলে এখানে এলএইচ রিলিজ হওয়ার পর এরা লেডিক সেলকে অ্যাক্টিভেশন করে টু টেস্টোস্টেরন সিনথেসিস, আর এফএসএইচ আমার সার্টলি সেলকে অ্যাক্টিভেট করে এবিপি বাইন্ডিং প্রোটিন তৈরি করার জন্য। এবিপি বাইন্ডিং প্রোটিন কি করে, ব্লাড টেস্টোস্টেরন লেভেলটাকে লো লেভেলে রাখে, এবং আমার এই এবিপির মেন উদ্দেশ্য কিন্তু ব্লাডের টেস্টোস্টেরন লেভেলটাকে লো রাখা। এবং নর্মালি লো ব্লাড টেস্টোস্টেরন লেভেল মেনটেন হওয়ার জন্য এই হাইপোফাইজিয়াল টেস্টিকুলার অ্যাক্সিসটা কন্টিনিউ কাজ করে। তাহলে হাইপোফাইজিয়াল হাইপোথ্যালামিক এটা নর্মালি কি করে, যে নর্মালি এদের কাজটা হচ্ছে টেস্টোস্টেরন লেভেলটা, টেস্টোস্টেরন রিলিজ করা, এবং এই টেস্টোস্টেরন রিলিজে এবিপি টেস্টোস্টেরন রিলিজটা কন্টিনিউ কখন হবে, যতক্ষণ ব্লাডে টেস্টোস্টেরন লেভেল কম থাকবে। আর ব্লাডে টেস্টোস্টেরন লেভেল কম রাখার ক্ষেত্রে লো ব্লাড টেস্টোস্টেরন লেভেল মেনটেন করতে এবিপি প্রোটিন মেজর রোল প্লে করে। এটা হচ্ছে নর্মাল বক্তব্য যে আমার ঘটনাটা কি হয় অ্যাক্সিসের। এর পরে আসবে নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল মেকানিজম। নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল মেকানিজমের মধ্যে কি হবে, হোয়েন টেস্টোস্টেরন লেভেল ইনক্রিজেস, ব্লাড টেস্টোস্টেরন লেভেল, সেমিনিফারাস টিউবুল নট, কারণ সেমিনিফারাস টিউবুলের টেস্টোস্টেরন অলরেডি সবসময় হাই থাকে। এখানে হচ্ছে হোয়েন ব্লাড টেস্টোস্টেরন লেভেল ইনক্রিজেস, যখন ব্লাডের টেস্টোস্টেরন লেভেল বাড়ে, তখন এই ব্লাড টেস্টোস্টেরন লেভেল কি করে, হাইপোথ্যালামাসকে ডাইরেক্টলি হাইপোথ্যালামাসকে নেগেটিভ ফিডব্যাক ক্রিয়েট করে, আর এস্ট্রাডায়োল ফরমেশনের মাধ্যমে পিটুইটারি হাইপোথ্যালাসকে ইনডাইরেক্টলি নেগেটিভ ফিডব্যাক ক্রিয়েশনের থ্রু দিয়ে আমার নর্মাল অ্যাক্সিসের অ্যাক্টিভিটিটাকে রিডিউস করে, এবং ফাইনালি টেস্টোস্টেরন লেভেল কমায় এবং নর্মাল টেস্টোস্টেরন লেভেলটা মেনটেন করে। এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা। এটা যখনই বলা হয়ে যাবে, পরের লাস্টে 2 লাইন লিখতে হবে। লাস্টে হচ্ছে in case of Sertoli cell, when more amount FSH release from pituitary, then
Certainly cell are more activated, and then inhibin releases, and inhibin finally inhibit the hypothalamus and pituitary to secretion of FSH, and in this way it help to normal testosterone level in blood. এই পুরো ঘটনাটা হচ্ছে আমার হাইপোথ্যালামাস হাইপোফাইজিয়াল টেস্টিকুলার অ্যাক্সিস কি এবং তার ফাংশনটা। এবার বল, লেখা যাবে না কোনো অসুবিধা আছে? আমরা এবার যাচ্ছি ব্লাড টেস্টিস ব্যারিয়ার। ব্লাড টেস্টিস ব্যারিয়ারের ক্ষেত্রে ধরলাম এই স্ট্রাকচারটা হচ্ছে একটা টেস্টিসের লোবিউল। এই লোবিউলের এইটা হচ্ছে আমার টিউনিকা ভ্যাজাইনালিস, এইটা এর ভেতরে এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, এর মধ্যে থাকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে আবার স্পেশাল কিছু সেল থাকে যাকে আমরা বলি সিক্রেটারি সেল। কিন্তু বক্তব্য হচ্ছে এই সেলগুলো কিন্তু 2 থেকে 3টে এইভাবে গুচ্ছা আকারে গ্ল্যান্ড ফর্মে থাকে। এরা কিন্তু সেপারেট ইন্ডিভিজুয়াল সেল ফর্মে থাকে না। আমি আগেই বললাম আমাদের বডির কোথাও কোনো টিস্যুর বাইরে কোনো সেল সেপারেট ভাবে থাকতে পারে না উইদাউট টিস্যু ফরমেশন। থাকলেই সেই সেলটাকে সঙ্গে সঙ্গে বডির ইমিউনিটি সিস্টেম, বডির ম্যাক্রোফেজ সেল তাকে ডিস্ট্রয় করে দেয় উইদাউট ব্লাড সেল। নর্মালি ব্লাড সেল ছাড়া অন্য কোনো সেল টিস্যু ফর্ম ছাড়া নর্মালি ফ্রি ফর্মে এক্সিস্ট করতে পারে না। এরা কিন্তু টিস্যু ফর্মে থাকে, লেডিক সেল, এরা কিন্তু ফ্রি ফর্মে থাকে না। বক্তব্য হচ্ছে এর মধ্যে যে সেমিনিফেরাস টিউবুল থাকে, সেমিনিফেরাস টিউবুলের স্ট্রাকচারটা যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখবো এর একেবারে বাইরের লেয়ারটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম লেয়ার, যেটা কি দিয়ে তৈরি হয়? ডার্ক টাইপ এ স্পারমাটোগোনিয়া। আর এর মাঝে মাঝে কিছু জায়েন্ট সেল থাকে, সেই জায়েন্ট সেলগুলোকে আমরা কি বলি? সার্টলি সেল। এবং দুটো নিয়ারেস্ট সার্টলি সেল এরা কি হয়? এরা কানেক্টেড থাকে থ্রু টাইট জাংশন। টাইট জাংশনটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা করতে হতো আমাকে এরকম ভাবে, টাইট জাংশনটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা করতে হতো আমাকে এরকম ভাবে, কিন্তু আমার পক্ষে সবসময় এরকম ভাবে স্ট্রাকচার করা সম্ভব হয়ে উঠলো না। অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা করতে হতো এইভাবে। ওকে, জার্ম সেল, জায়েন্ট সেল, অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা করতে হতো এইভাবে, টাইট জাংশন এইভাবে থাকে। কিন্তু এইভাবে টাইট জাংশন করা আমার রাউন্ডের মধ্যে আমি করতে পারলাম না, সেটা আমার অক্ষমতা। ওকে, যাই হোক, আমি এই টাইট জাংশনটা বোঝানোর চেষ্টা করলাম এই ফর্মে। ওকে, অ্যাকচুয়ালি থাকে কিন্তু এই ফর্মে এরা। যাই হোক, চলো, তো সাপোজ ধরলাম এখানে টাইট জাংশন থাকে, প্রেজেন্স অফ টাইট জাংশন ইন সেমিনিফেরাস টিউবুল টু বিটুইন টু নিয়ারেস্ট সার্টলি সেল। দুটো নিয়ারেস্ট সার্টলি সেলের মধ্যে টাইট জাংশন দিয়ে ইন্টার কানেক্টেড থাকার জন্য এবং প্রেজেন্স অফ টাইট জাংশনের জন্য পুরো সেমিনিফেরাস টিউবুলের ইন্টারনাল কম্পার্টমেন্টটা দুটো কম্পার্টমেন্টে সাবডিভাইড হয়। এই ভেতরের কম্পার্টমেন্টটাকে আমরা কি বলি? লুমিনাল কম্পার্টমেন্ট। লুমিনাল কম্পার্টমেন্ট। আর বাইরেরটাকে কি বলি আমরা? বেজাল কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্ট, লুমিনাল কম্পার্টমেন্ট আর বেজাল কম্পার্টমেন্ট কার রেসপেক্টে ভাগ করছি? প্রেজেন্স অফ টাইট জাংশন। টাইট জাংশনের জন্য কি হয়? বেজাল কম্পার্টমেন্টের কোনো মেটেরিয়াল, কোনো সিলেক্টিভ, উইদাউট এনি সিলেক্টিভ মেটেরিয়াল, কোনো সিলেক্টিভ মেটেরিয়াল ছাড়া কোনো রকম মেটেরিয়াল কিংবা কোনো রকম সেল কোনোভাবেই লুমিনাল কম্পার্টমেন্টে আসতে পারে না। লুমিনাল কম্পার্টমেন্টে আসতে পারে না। ওকে, চলো, এখানে বেজাল কম্পার্টমেন্টে যতক্ষণ এই সেলগুলো থাকে, স্পারমাটোগোনিয়া টাইপ সেলগুলো কন্টিনিউ ডিভিশনাল ফর্মে আসছে, এরা কন্টিনিউ ডিভিশনাল ফর্মে আসছে। এখানকার সেলগুলো তৈরি হয় আর নষ্ট হয়, তৈরি হয় আর নষ্ট হয়, এরা কন্টিনিউ তৈরি হয় আর নষ্ট হয়, এদের কোনো হিসাব নেই, এরা কন্টিনিউ তৈরি হয় আর নষ্ট হয়। কিন্তু এখান থেকে যে সেলটা কোনোভাবে চলে আসে কোথায়? লুমিনাল স্পেসে। লুমিনাল স্পেসে কোন স্পারমাটোগোনিয়া সেলটা যায়? যাকে আমরা বলি ম্যাচিওর স্পারমাটোগোনিয়া।
টাইপ বি। ম্যাচিওর স্পার্মাটোগোনিয়া সেলটা লুমিনাল স্পেসে যায়। লুমিনাল স্পেসে যদি একটা স্পার্মাটোগোনিয়া টাইপ বি সেল যায়, সেই কনভার্ট হয়ে যায় কিসে? একটা স্পার্মাটোগোনিয়া টাইপ বি সেল কনভার্ট হয়ে যায় দুটো প্রাইমারি স্পার্মাটোসাইটে, এবং দুটো প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে কি হয়, টোটাল 8টা স্পার্ম হয়। মানে এখানকার নাম্বারটা লিমিটেড। ভেতরের আমি এখানে বললাম বেজাল কম্পার্টমেন্টে সেলগুলো কন্টিনিউ ফর্ম হয় এবং কন্টিনিউ ডিস্ট্রয় হয়। সেলগুলোর মধ্যে কোনো রকম এখানে লিমিটেশন নেই, কিন্তু এর মধ্যে লিমিটেশন আছে। লুমিনাল স্পেসে আমি ধরলাম যতগুলো প্রাইমারি স্পার্মাটোসাইট ফর্ম করলো, সেখান থেকে তত ইন্টু 4 অতগুলো স্পার্ম তৈরি হবে, তার বেশি স্পার্ম তৈরি হতে পারবে না। তো যদি কোনোভাবে প্রাইমারি স্পার্মাটোসাইট ভেতরে কমে যায়, তাহলে স্পার্ম প্রোডাকশন কমে যাবে। তাহলে ভেতরের যে স্পার্মাটোসাইট সেলগুলো, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেগুলোর নাম্বারটা লিমিটেড বা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার। এই নাম্বার কোনোভাবে কমানো যাবে না, যদি কোনোভাবে কমে স্পার্ম প্রোডাকশন কমে যাবে। ওকে, এবার নর্মালি খেয়াল কর, বেজাল কম্পার্টমেন্ট বা লুমিনাল কম্পার্টমেন্ট দুটো জায়গাতেই সেলগুলো কিন্তু ফ্রি ফর্মে থাকে। বেজাল কম্পার্টমেন্টও ফ্রি ফর্মে থাকে, লুমিনাল কম্পার্টমেন্টও ফ্রি ফর্মে থাকে। এখানে কি ফর্মে থাকে? প্রাইমারি স্পার্মাটোসাইট ফ্রি সেল, সেখান থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট হয়, সেও ফ্রি সেল, সেখান থেকে আমার তৈরি হয় সেকেন্ডারি স্পার্মাটোসাইটের পর সেখান থেকে তৈরি হয় স্পার্মাটিড, সেও ফ্রি একটা সিঙ্গেল সেল, সেখান থেকে তৈরি হয় ফাইনালি স্পার্ম, সেও হচ্ছে ফ্রি একটা সিঙ্গেল সেল। এই সিঙ্গেল সেলগুলো যদি কোনোভাবে ম্যাক্রোফেজের কম্পার্টমেন্ট কন্ট্যাক্টে আসে, ম্যাক্রোফেজ এই সেলগুলোকে সবগুলোকে এনলাপ করে দেবে, সব নষ্ট করে দেবে। যাতে এখানে ম্যাক্রোফেজ কোনোভাবে ঢুকতে না পারে, ওর জন্য এখানে একটা বেরিয়ার ক্রিয়েট হয়, সেটা টাইট জাংশন দিয়ে তৈরি হয়। এই বেরিয়ারটাকে বলা হয় ব্লাড টেস্টিস বেরিয়ার। ব্লাডের ব্লাডের ম্যাক্রোফেজ সেল খুব জোর এই বেজাল কম্পার্টমেন্ট অব্দি আসতে পারে, কিন্তু কোনোভাবেই এ ভেতরের যে কম্পার্টমেন্ট, যাকে আমরা বলি লুমিনাল কম্পার্টমেন্ট, সেখানে ঢুকতে পারে না। আর লুমিনাল কম্পার্টমেন্টে ঢুকতে না পারার জন্য লুমিনাল কম্পার্টমেন্টের স্পার্ম প্রোডাকশন কোনোভাবে হ্যাম্পার হয় না। যদি কোনোভাবে এই ব্লাড টেস্টিস ব্যারিয়ারটা কারো ক্ষেত্রে ডিস্ট্রয় হয়ে যায়, সেক্ষেত্রে তার স্পার্ম প্রোডাকশন কমে যাবে। কারণ সেক্ষেত্রে এই ম্যাক্রোফেজ সেল এখান থেকে ব্লাড, এখানে আছে, এই পাশে আছে ব্লাড ভেসেল, কারণ এখানে তো ব্লাড আছে, এখান থেকে ম্যাক্রোফেজ সেল এর মধ্যে দিয়ে ক্রস করে যখন এই যখন আমার লুমিনাল কম্পার্টমেন্টে আসবে, লুমিনাল কম্পার্টমেন্টে আসা নন মেটাস্টেটিক পাওয়ার কন্টেনিং যে সেল লাইক প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, স্পার্ম, সবগুলোকে ডিস্ট্রয় করে দেবে। তাহলে ব্লাড টেস্টিস বেরিয়ার কি করে? আমার স্পার্মের ডেভেলপিং স্টেজের সেলগুলোকে প্রিভেন্ট করে কার হাত থেকে? সার্কুলেটরি সিস্টেমের ম্যাক্রোফেজ বা ইমিউনোজেনিক সেলের হাত থেকে। বলতে পারলাম 1 নম্বর ফাংশন। প্রথম কথা বললাম আমার ব্লাড টেস্টিস বেরিয়ারটা কি। ব্লাড টেস্টিস বেরিয়ার হচ্ছে আমার সেমিনিফেরাস টিউবুলের মধ্যে লক্ষ্য করা যায়। এখানে কি হয়, সেমিনিফেরাস টিউবুলের দুটো নিয়ারেস্ট সার্টলি সেল টাইট জাংশনের থ্রু দিয়ে ইন্টার কানেক্টেড হয়ে যে দুটো কম্পার্টমেন্টে ভাগ করে, সেমিনিফেরাস টিউবুলের লুমেনটাকে দুটো কম্পার্টমেন্টে ভাগ করে, এই টাইট জাংশন কন্টেইনিং বেরিয়ারটাকে আমরা বলি ব্লাড টেস্টিস বেরিয়ার। ওকে, এই ব্লাড টেস্টিস বেরিয়ার 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে স্পার্মের ডেভেলপমেন্টাল স্টেজে, ব্যাকেটে কি প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, স্পার্ম, ডেভেলপমেন্টাল স্টেজের স্পার্ম সেলগুলোকে প্রিভেন্ট করে কার? ইমিউনোজেনিক বা ম্যাক্রোফেজ সেলের হাত থেকে। না হলে যদি ব্লাড টেস্টিস বেরিয়ার কোনোভাবে ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে এই সেলগুলো নষ্ট হয়ে যাবে। বোঝাতে পারলাম 1 নম্বর কথা। প্রিভেনশন মেকানিজম, 1 নম্বর হচ্ছে প্রিভেনশন মেকানিজম, প্রিভেনশন বা প্রোটেকটিভ মেকানিজম। 1 নম্বর হচ্ছে প্রোটেকটিভ মেকানিজম বা পাওয়ার। 1 নম্বর নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। চলো 2 নম্বর পাওয়ার বলছি।
স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে যখন স্পার্ম তৈরি হয়, যখন প্রাইমারি স্পারমাটোসাইট সেখান থেকে কনভার্ট হয়ে সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেখান থেকে যখন তৈরি হয় স্পারমাটিড, সেখান থেকে তৈরি হয় স্পার্ম, এই কন্টিনিউ ডেভেলপমেন্টাল স্টেজে কিছু ওয়েস্ট মেটেরিয়াল রিলিজ হয়, কিছু ওয়েস্ট মেটেরিয়াল রিলিজ হয়। যে ওয়েস্ট মেটেরিয়াল, এখানে যে ওয়েস্ট মেটেরিয়াল গুলো রিলিজ হয়, সে ওয়েস্ট মেটেরিয়াল গুলো ঘুরে আবার কি করে, এগুলোকে এনগালফ করে নেয় আমাদের এই সেল, সার্টলি সেল। ওয়েস্ট মেটেরিয়াল গুলো সার্টলি সেলের মধ্যে ঢুকে যায়, সার্টলি সেল সেই ওয়েস্ট মেটেরিয়াল গুলোকে এনগালফ করে ডিস্ট্রয় করে দেয় নর্মালি। মানে আরেকটা জিনিস বলার চেষ্টা করছি, দেখ এইটা হচ্ছে আমাদের, আমি বলেছিলাম এটা হচ্ছে সার্টলি সেল। আফটার স্পারমাটিড ফরমেশন, সে একটা রাউন্ড সেল, এখানে অ্যাটাচমেন্ট হয়, তারপর এখান থেকে নিউট্রিশন নিয়ে এ তৈরি হয়ে যায় স্পার্ম। স্পার্ম তৈরি হওয়ার সময় স্পারমাটিড সেলের মধ্যে যতগুলো ইন্টারসেলুলার অর্গানেলস থাকে, স্পার্মের মধ্যে অতগুলো ইন্টারসেলুলার অর্গানেলস থাকে না, অনেক ইন্টারসেলুলার অর্গানেলস স্পার্ম থেকে বেরিয়ে যায়। এটা স্পার্ম ফর্মের সময় এখান থেকে ব্রেকডাউন হয়। ব্রেকডাউন হয়ে এরা যখন এই আশেপাশে থাকে, এইগুলোকে এগুলোকে বলা হয় ওয়েস্ট প্রোডাক্ট। এই ওয়েস্ট প্রোডাক্টগুলো সার্টলি সেল এনগালফ করে নেয় এবং তার লাইসোজোমের সঙ্গে ফিউজ করিয়ে এটাকে ডিস্ট্রয় করে দেয়। কিন্তু যদি ব্লাড টেস্টিস ব্যারিয়ার না থাকতো, তাহলে এখানে যে স্পার্ম ডেভেলপমেন্টের সময় যে ডিফারেন্স টাইপের ওয়েস্ট মেটেরিয়াল তৈরি হয়, সে ওয়েস্ট মেটেরিয়াল এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট ব্লাডের কন্ট্যাক্টে আসার সম্ভাবনা ছিল। যদি ব্লাডের কন্ট্যাক্টে চলে আসে, এই প্রোডাকশন গুলো কিন্তু অ্যাক্সিডেন্টলি তৈরি হয় না। এই বিভিন্ন সেলের ফ্র্যাগমেন্টেড পার্ট কিন্তু কন্টিনিউয়াস, যত স্পার্ম তৈরি হবে কন্টিনিউয়াস তৈরি হবে। তার মানে এই ফ্র্যাগমেন্টেড পার্টগুলো যত তৈরি হবে, যত এগুলো ব্লাডের মধ্যে আসবে, ব্লাডের মধ্যে অটো ইমিউন ডিজিজ তৈরি হবে, ব্লাডের মধ্যে কিছু ইমিউন রেসপন্স অ্যাক্টিভেট হবে, এবং ইমিউন রেসপন্স অ্যাক্টিভেট হওয়ার জন্য অটো ইমিউন ডিজিজ ক্রিয়েট হতে শুরু করবে। যাতে অটো ইমিউন ডিজিজটা না হয়, তার জন্য ব্লাড টেস্ট ব্যারিয়ার একটা মেজর রোল প্লে করে। তাহলে এখানে সেকেন্ড ফাংশন কি হবে? অটো ইমিউন ডিজিজ প্রিভেনশন বা অটো ইমিউনিটি প্রিভেনশন। লাস্ট সেকেন্ড কি বললাম? অটো ইমিউনিটি প্রিভেনশন, প্রোটেক্টিভ লেয়ার, অটো ইমিউন প্রিভেনশন। এই দুটো পয়েন্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? প্রোটেক্টিভ পাওয়ার, অটো ইমিউন প্রিভেনশন, কোনো অসুবিধা নেই। সেকেন্ড পয়েন্ট, এই যে লেয়ারটা, এই লেয়ারটা কি করে, কোনো সিলেক্টিভ মলিকিউলকে এখানে ট্রান্সপোর্টেড করে বেজাল লুমিনাল স্পেস থেকে, এই বেজাল কম্পার্টমেন্ট থেকে লুমিনাল কম্পার্টমেন্ট। স্পেশাল কিছু মেটেরিয়াল, সব কিছুকে এরা পাস করে না। স্পেশাল কি? যেমন লাইক গ্লুকোজ, কিছু স্মল প্রোটিন, সিলেক্টিভ কিছু মলিকিউল লাইক গ্লুকোজ, কিছু সিলেক্টিভ প্রোটিন। টেস্টোস্টেরন তো করেই অ্যান্ড্রোজেনের জন্য, এর মধ্যে দিয়ে টেস্টোস্টেরন, পটাশিয়াম আয়ন এবং ডিফারেন্স টাইপ কিছু সিলেক্টিভ মলিকিউল এখানে ট্রান্সপোর্টেড হয়। তার জন্য কি হয়, লুমিনাল কম্পার্টমেন্টের কম্পোজিশন আর সবসময় বেজাল কম্পার্টমেন্টের কম্পোজিশন থেকে আলাদা হয়, এবং লুমিনাল কম্পার্টমেন্টের কম্পোজিশনটা সবসময় আমার স্পার্মিওজেনেসিসের ডেভেলপমেন্টের জন্য রিকোয়ারমেন্ট একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। তাহলে আমার ভেতরে লুমিনাল কম্পার্টমেন্টে একটা সেপারেট বা একটা স্পেসিফিক এনভায়রনমেন্ট ক্রিয়েটটা করতে হেল্প করে কে? আমার রিকোয়ারিং যে এনভায়রনমেন্ট, স্পারমাটোজেনেসিসের রিকোয়ারিং এনভায়রনমেন্টটা তৈরি করা এবং তাকে কন্টিনিউ মেনটেন করতে হেল্প করে ব্লাড ব্রেন, এই ব্লাড টেস্টিস ব্যারিয়ার। যদি ব্লাড টেস্টিস ব্যারিয়ার কোনোভাবে ডিস্ট্রয় করে, তাহলে লুমিনাল কম্পার্টমেন্টের এই স্পারমাটোজেনেসিস ডেভেলপমেন্টিং এনভায়রনমেন্টটা ব্রেক করে যাবে। এনভায়রনমেন্ট ব্রেক করলে কি হবে? স্পার্ম প্রোডাকশনটা কোনোভাবে হ্যাম্পার হবে।
ওকে, তাহলে ব্লাড টেস্টিস এখানে ধর কোনোভাবে এখান থেকে যখন অ্যান্ড্রোজেন প্রোটিন দিয়ে কোনোভাবে লুমিনাল স্পেসে চলে এলো টেস্টোস্টেরন, সেই টেস্টোস্টেরন আর টাইট জাংশন ক্রস করে বেরিয়ে আসতে পারে না বেজাল স্পেসে। যদি এই টাইট জাংশন না থাকতো, এই আমাদের সার্টলি সেলের এটা দিয়ে তো আমার অ্যান্ড্রোজেন প্রোটিন বাইন্ডিং হয়ে আমার টেস্টোস্টেরন এখানে ঢুকে আসে, সেই টেস্টোস্টেরন এখান থেকে আবার লুজ হয়ে বাইরে বেরিয়ে আসতে পারতো যদি টাইট জাংশন না থাকতো। কিন্তু টাইট জাংশন না থাকার জন্যই লুমিনাল কম্পার্টমেন্টে টেস্টোস্টেরন হাই কনসেন্ট্রেশনটা মেনটেন হয়। আর টেস্টোস্টেরন হাই কনসেন্ট্রেশন কি, এটা হচ্ছে আমার স্পার্মাটোজেনেসিসে রিকোয়ারিং এনভায়রনমেন্ট, তাই না? তাহলে স্পার্মাটোজেনেসিসের জন্য রিকোয়ারিং এনভায়রনমেন্ট লাইক হাই টেস্টোস্টেরন লেভেল, হাই গ্লুকোজ লেভেল, পটাশিয়াম লেভেল, এই সমস্তগুলো মেনটেন করে কে, এই ব্লাড টেস্টিস ব্যারিয়ার। তাহলে ব্লাড টেস্টিস ব্যারিয়ার কি, আমার রিকোয়ারিং এনভায়রনমেন্ট মেনটেন ফর স্পার্মাটোজেনেসিস, রিকোয়ারিং এনভায়রনমেন্ট মেনটেন ফর স্পার্মাটোজেনেসিস, স্পার্মাটোজেনেসিসে রিকোয়ারিং এনভায়রনমেন্ট মেনটেন করে। এখানে আমরা বলবো স্পেসিফিক এনভায়রনমেন্ট মেন্ট বা এটা কি লুমিনাল কম্পার্টমেন্ট, লুমিনাল কম্পার্টমেন্টাল, কম্পার্টমেন্টাল এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্ট মেনটেন, লুমিনাল কম্পার্টমেন্টাল এনভায়রনমেন্ট মেনটেন। তাহলে ফার্স্ট হলো প্রোটেকটিভ পাওয়ার, দ্বিতীয় হলো অটো ইমিউনিটি প্রিভেনশন, 3 নম্বর হচ্ছে লুমিনাল কম্পার্টমেন্টাল এনভায়রনমেন্ট মেনটেন। বলতে পারলাম? 4 নম্বর পয়েন্ট চলে এসো। 4 নম্বর পয়েন্টের ক্ষেত্রে কি হয়, ম্যাচিওর, একমাত্র ম্যাচিওর যারা স্পার্মাটোগোনিয়া সেল, সে ম্যাচিওর স্পার্মাটোগোনিয়া সেলগুলোই টাইট জাংশনটা ক্রস করে লুমিনাল স্পেসে আসে। ম্যাচিওর সেলগুলোকেই টাইট জাংশনটা কি করে লুমিনাল কম্পার্টমেন্টে অ্যালাউ করে, ইমম্যাচিওর সেলগুলোকে লুমিনাল কম্পার্টমেন্টে অ্যালাউ করে না। মানে টাইট জাংশনের এখানে আমি বলেছিলাম স্পেশাল কন্ডিশনে এখানে একটা স্পেশাল ধরনের জিনিস রিলিজ হয়, মেটেরিয়াল, যাকে আমরা বলেছিলাম প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর যখন রিলিজ হয় টাইট জাংশনের মধ্যে স্লাইটলি গ্যাপ তৈরি করে, এবং স্লাইটলি যে গ্যাপটা তৈরি করে সেই গ্যাপের মধ্যে দিয়ে শুধুমাত্র টাইপ বি সেলগুলোই পারমিয়েবল পাওয়ার ক্যারি করে। মানে ওই পোর্টটা যে শুধুমাত্র পারমিয়েবল পাওয়ার এই টাইপ বিটাই পাস করতে পারে, টাইপ এ পাস করতে পারে না। ওর জন্য এরা সিলেক্টিভ বেরিয়ার হিসেবে কাজ করে, এবং এরা স্পেসিফিক যে স্পার্মাটোগোনিয়া সেল, ম্যাচিওর স্পার্মাটোগোনিয়া সেল যাকে আমরা বলি টাইপ বি, একমাত্র টাইপ বিটাকে কি করে ট্রান্সপোর্ট করে ফ্রম বেজাল লুমিনাল স্পেস থেকে লুমিনাল স্পেসে। তার মানে এখানে কি হবে, ম্যাচিওর স্পার্মাটোগোনিয়া সিলেকশন, ম্যাচিওর স্পার্মাটোগোনিয়া গোনিয়া সিলেকশন, এই ম্যাচিওর স্পার্মাটোগোনিয়াকে সিলেকশন করে কি করে করে, এর মধ্যে যে পোর তৈরি হয় সেই পোরের মধ্যে দিয়ে শুধুমাত্র টাইপ বিটায় ট্রান্সপোর্টেড হয়, যে ট্রান্সপোর্টেড হয় সেই সিলেক্ট হয়ে গেল, তো যেগুলো ট্রান্সপোর্টেড হতে পারলো না সেগুলো সিলেক্ট ফর্মে এলো না। তাহলে এর আরেকটা কাজ হচ্ছে ম্যাচিওর স্পার্মাটোগোনিয়া সিলেকশন। তাহলে আমি এই 4খানা পয়েন্ট পরপর বললাম, প্রোটেকটিভ পাওয়ার, অটো ইমিউনিটি প্রিভেনশন, লুমিনাল কম্পার্টমেন্ট এনভায়রনমেন্ট মেনটেন, তার মধ্যে স্পেসিফিক 3খানা কথা বলতে হবে, হাই টেস্টোস্টেরন লেভেল, গ্লুকোজ লেভেল, অ্যান্ড হচ্ছে আমার পটাশিয়াম লেভেল, এই 3টে কথা বলতে হবে। হ্যাঁ, এছাড়া আরো কিছু হতে পারে, এই 3টে মেন। লাস্ট কি বললাম, ম্যাচিওর স্পার্মাটোগোনিয়া সিলেকশন। এই 4টে হচ্ছে আমার ব্লাড টেস্টিস ব্যারিয়ারের ফাংশন। তাহলে প্রথমে বললাম ব্লাড টেস্টিস ব্যারিয়ার কি, ব্লাড টেস্টিস ব্যারিয়ারের লোকেশন কি,
আর ব্লাড টেস্টিস ব্যারিয়ারের ফাংশনটা কি? কারো কোনো রকম কনফিউশন থাকলে বলো। আমি এই চারটে টার্ম হয়তো লেখাটা শর্ট বলে অনেকে বুঝতে পারছিস না, কথাটা আরেকবার বলছি, পেন খাতা থাকলে লিখে নে। ফার্স্ট পয়েন্টটা বললাম প্রোটেক্টিভ পাওয়ার, সেকেন্ড পয়েন্ট বললাম অটো ইমিউনিটি প্রিভেনশন, অটো ইমিউনিটি প্রিভেনশন, 3 নম্বর বললাম লুমিনাল কম্পার্টমেন্টাল এনভায়রনমেন্ট মেনটেন, 4 নম্বরে বললাম ম্যাচিওর স্পারমাটোগোনিয়া সিলেকশন।